এগুলো নিয়ে আপনারা যদি বলতে পারেন তাহলে ভালো হবে, আলোচনাটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব অ্যানাটমি নিয়ে, কারণ আমাদের চিকিৎসার ক্ষেত্রে অ্যানাটমিটা জানা খুবই জরুরি। অ্যানাটমি সেই অ্যানাটমি যেটা উন্নত মানব, সেই মানবের চিকিৎসা হবে, সেই মানুষের অ্যানাটমিটা আমাদের জানতে হবে। তো অ্যানাটমি হলো এমন একটা বিষয় যেটা মানব দেহের গঠন সম্পর্কে আমার জ্ঞান রাখতে হবে। সেই যে মানুষের আমি চিকিৎসা দেব তার দেহের গঠন, কোন অর্গান কোথায় কি আছে সেগুলো যদি আমি না জানি, আর এখন উন্নত সময়, এই সময়ে আমাদের ডাক্তারবাবুরা যা জানি একটা পেশেন্ট অতটুকু মানে মেডিকেল টার্ম বলুন বা তার ডিজিজ সম্পর্কে অনেক বেশি জেনে এসে আমাদের কাছে আসেন। তাহলে সেখানে আমাদের যদি জ্ঞানের ঘাটতি থাকে, আমরা যদি অ্যানাটমি সম্পর্কে একটু কম জানি, সেখানে আমাদের ছোট হয়ে যেতে হবে। তো ধরুন একটা পেশেন্ট আসলেন, তার লিভার রিজিয়নে পেন হচ্ছে, আমাকে দেখালেন। এবার আমি যদি না জানি যে ওইখানে লিভার আছে, লিভারে কি কি সমস্যার জন্য কি সমস্যা হয় সেটা আমি না বলতে পারি, তাহলে সে তো আমাকে ছোট মনে করবে, চিকিৎসা তো সে নিতে ভয় পাবে যে আমার থেকে ডাক্তারবাবু কম জানেন। তো অ্যানাটমি হলো মানব শরীরের গঠন সম্পর্কে জ্ঞান ধারণা। গঠনটা কেমন, ধরুন একটা মানুষের কোন অর্গান কার সঙ্গে কার সম্পর্ক, তার সহাবস্থান সম্পর্কে জ্ঞান থাকবে আমাদের, একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের সম্পর্ক, এবং অবস্থানগত জ্ঞানও থাকবে। তাহলে প্রথম আমরা অ্যানাটমি মানে বুঝবো কি, অ্যানা মানে বডি, মানব শরীর, টমি মানে কাট, মানে একটা মানব দেহের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ব্যবচ্ছেদ করে বোঝানো হবে যে এই অঙ্গটা, একটা ধরুন একটা আমার হাত, এই হাতটা কিভাবে তৈরি হয়েছে, আমার শোল্ডার থেকে শুরু করে আঙুল মানে ফ্যালাঞ্জেস, এই যে পুরো একটা গঠন। প্রথম আমার শোল্ডার জয়েন্টের ব্যাকে আছে স্ক্যাপুলা বোন, তারপরে আমাদের যে লং বোন দুটো আছে হাতে, তারপর থেকে রেডিয়াস আনলা, হিউমেরাস, এই যে গঠন এক একটা, সেই গঠনটা পূর্ণ জ্ঞান রাখতে হবে আমাদের। ধরুন আমার প্রথম স্ক্যাপুলা, শোল্ডার, এই অ্যানাটমির আবার পার্ট রয়েছে অনেকগুলো, কাজের উপর নির্ভর করে একটা আলাদা ভাগ আছে, আর একটা গঠন সম্পর্কে আলাদা ভাগ আছে। গঠনগত বলতে ধরুন একটা অ্যানাটমিক্যাল অর্গান, আমি ধরি হার্টটা কি, শুধুমাত্র হার্ট তো একাই নয়, হার্টের সঙ্গে আর্টারি ভেন যুক্ত হয়ে তারপর পূর্ণ একটা হার্ট গঠন হচ্ছে। তেমনি আবার ওই হার্টের যখন ফাংশন হবে সেটা হবে ফিজিওলজি, তেমনি সেটাও জ্ঞান রাখতে হবে। আমাদের মোজাম্মেল স্যার হয়তো কিছু বলতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাম, কি স্লাইড দেখাবেন? না স্যার, আমি জাস্ট স্লাইড শেয়ার করছি না, এমনি বলছি। ম্যাম আমি একটা কথা বলি, বিশেষ করে মানে অ্যানাটমির ক্ষেত্রে যদি আমরা দেখাই, আমরা স্ক্যান করে দেখাই, সেটা আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে ম্যাম। ম্যাম তাহলে এর পরের দিন যখন আলোচনা হবে আমি ল্যাপটপে ওইভাবে স্ক্রিন শেয়ার করে বলার চেষ্টা করব, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। এবার অ্যানাটমির ভাগ যেমন বললাম যে একটা
কাঠামোর উপর নির্ভর করছে যেগুলো, সেটা আলাদা পার্ট আর কাজ সম্পর্কে যেটা সেটাও বলছি। অ্যানাটমির যে শাখা তার মধ্যে যেটা একটা হোল মানব দেহ, যেটা আমরা ফার্স্ট একদম কোনো মাইক্রোস্কোপ ছাড়াই ভিজুয়ালাইজেশন করতে পারি, সেটাই হলো গ্রস অ্যানাটমি, একদম খালি চোখে যেটা দেখতে পাচ্ছি। তারপরে ওই অ্যানাটমির মধ্যে আমরা যেটা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি সেটার আলোচনা শেষ হলে তারপরে আসবে সারফেস অ্যানাটমি। সারফেস বলতে এক একটা অঙ্গকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হবে। ধরুন আমার সামনে আমি যেভাবে দাঁড়িয়ে আছি, আমার আলাদা অংশ বলতে ফেসটা আলাদা করছি, নেক, থোরাক্স, এক্সট্রিমিটিস, এই যে আলাদা আলাদা ভাগ, এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এর জন্য কোনো আমাদের মাইক্রোস্কোপের দরকার হয় না। তারপরে হচ্ছে এবার মাইক্রোস্কোপিক অ্যানাটমি আছে কোনগুলো, এমন কিছু আছে আমাদের শরীরের মধ্যে যেটা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। সেই মাইক্রোস্কোপের সাহায্যে যেটা দেখছি সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আর হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি, যে অ্যানাটমিক্যাল গঠনগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। ধরুন আমার চেস্ট এক্স রে করা হচ্ছে, কি কেন আমার লাংসের কি সমস্যা আছে না আছে সেগুলো জানার জন্য, ওটা সেই রেডিওগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারছি, ওটাই রেডিওলজিক্যাল অ্যানাটমি। শুধুমাত্র এক্স রে নয়, ওর মধ্যে এমআরআই আছে, আরো অন্যান্য ইমেজ ব্যবহার করে যেগুলো দেখতে পাচ্ছি সেটা রেডিওলজিক্যাল অ্যানাটমি। তারপরে হলো ডেভেলপমেন্ট অ্যানাটমি। ডেভেলপমেন্ট অ্যানাটমি মানে এটাই, ধরুন ভ্রূণের শুরু থেকে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু জাইগোট গঠন করলো, সেখান থেকে একটা পূর্ণ মানব শিশুর জন্ম হলো, সেটাই ডেভেলপমেন্ট অ্যানাটমি। কারণ ওটা এক কোষী থেকে কোষ ডিভিশন হয়ে হয়ে ওটার বৃহৎ একটা মানব শিশু পরিণত হচ্ছে, এটাই ডেভেলপমেন্ট অ্যানাটমি। তারপরে আসছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, সেটা কোন শাখায় আলোচনা, সেখানে কি হচ্ছে, আমি যেটা আগে বললাম যে অ্যানাটমির যে ফার্টিলাইজেশনের ব্যাপারটা, ওটা এই ভ্রূণবিদ্যার সাথেও সম্পর্ক আছে। কেমন, জাইগোট তৈরি হয়ে সেটা তো মানব শিশুতে রূপান্তরিত হচ্ছে, আর ভ্রূণবিদ্যার মধ্যে ওই ফার্টিলাইজেশনের ব্যাপারটা রয়েছে, তো দুটো পরস্পর সম্পর্কযুক্ত একদম। তাহলে এই অ্যানাটমিটা গেল কিসের উপর নির্ভর করে, একটা গঠনগত দিক থেকে গেল। সে গঠনগত দিকের কতগুলো শাখা সেটাই। এবার কাজের ধরন অনুযায়ী যেটা ফাংশনাল অ্যানাটমির মধ্যে পড়ছে কোনগুলো, ধরুন অস্টিওলজি মানে বোন নিয়ে আলোচনা হবে যেখানে, সেটাই অস্টিওলজি। আর তারপরে আছে হিস্টোলজি। হিস্টোলজি মানে কলা, তন্তু, টোটাল সেল থেকে শুরু করে সেল, টেন্ডন, ওইগুলোই কলাতন্ত্র হিস্টোলজির মধ্যে পড়ছে। অস্টিওলজির পরে আসছে অস্থি সন্ধি বা অর্থোলজি, যে দুইটো বোনের সংযোগ করছে কে, টেন্ডন, ওই সংযোগস্থল হচ্ছে জয়েন্ট, যে বোন জয়েন্ট যেটা, সেটাই হচ্ছে অর্থোলজি অ্যানাটমিতে তার আলোচনা। আর হচ্ছে মায়োলজি বা পেশিতন্তু, সেখানে কি হয়, যে সেল আছে সেলগুলোর ফিজিক্যাল গঠন, তাদের যে ফাইবার গুলো আছে সেই ফাইবারের ধরন কেমন, তাদের কাজের ধরন কেমন, সেটাই আলোচনা হয় মায়োলজি অ্যানাটমিতে। আর হচ্ছে অ্যালিমেন্টারি সিস্টেমটা কি, টোটাল মাউথ ওপেনিং থেকে শুরু করে
অ্যানাল ওপেনিং, এই যে লম্বা একটা ওয়ে, এখানে যে বিষয়টা নিয়ে পুরো আলোচনা হয় তার মধ্যে আছে স্টমাক। প্রথম যে মাউথ ওপেনিং, ওখানে স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভার সিক্রেশন, খাদ্যের যে মুখের মধ্যে যে সামান্য উম, হালকা পরিমাণ যে পরিপাক হয় সেখান থেকে শুরু করে স্টমাক পর্যন্ত আরেক রকম পরিপাক। তারপরে স্মল ইন্টেস্টাইনে আরেক ধরনের কাজ হয়ে শেষ পর্যন্ত লার্জ ইন্টেস্টাইন হয়ে অ্যানাল ওপেনিং দিয়ে বের হয়ে যাওয়া। এইটা হচ্ছে পরিপাকতন্ত্রের যে কার্যক্রম, এটাই অ্যালিমেন্টারি সিস্টেমের মধ্যে এই অ্যানাটমির পার্টটা আছে। এর গঠনের মধ্যে আছে স্টমাক, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এবারে তারপরে আবার স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনের আরো ভাগ আছে, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন। এগুলো নিয়েই পরিপাকতন্ত্রের যে অ্যানাটমিক্যাল গঠন সেটা আছে। আর আছে অ্যাঞ্জিওলজি, মানে যেখানে হার্টের প্রপার হার্টের যে অ্যানাটমি, হার্টের আর্টারি, ভেন এবং হার্টের যে ফাংশনাল কার্যক্রম, সেটাই ওই অ্যাঞ্জিওলজিতে আলোচনা হয় ওই অ্যানাটমির মধ্যে। আর আছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের প্রথম পর্যায়ে পড়ছি আমরা ট্রাকিয়া, লাংসের যে গঠন, প্লুরা, অ্যালভিওলাই, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এইগুলোই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ওই রেসপিরেটরি অ্যানাটমি সিস্টেমটা ওর মধ্যে আলোচনা হয়। আর হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম, মানে যেটা কিডনি, মানবদেহের 2টো কিডনি আছে। মানবদেহের রেচন ক্রিয়ার পরে আমাদের শরীরের বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো কিডনির নেফ্রনের মাধ্যমে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো দেহের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া, আবার প্রয়োজনীয় উপাদানগুলো আবার নতুন ভাবে ফিল্টারেশন করে ব্লাডের সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া। আর একটা অ্যানাটমি হচ্ছে নার্ভাস সিস্টেমের উপরে। নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে, ধরুন নার্ভের মোটর নার্ভ, সেন্সারি নার্ভ, এই নিয়েই নার্ভাস সিস্টেমের ওই অ্যানাটমি। আর 10 নম্বরে আছে স্পেশাল সেন্স অর্গান, যে আমরা বাংলায় বলি পঞ্চতন্ত্র, যেটা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এটাই স্পেশাল সেন্স অর্গান। এরও আলাদা একটা অ্যানাটমিক্যাল পার্ট নিয়ে এটুকু এই পর্যন্ত থাকবে। এরপরে আবার আলাদা আলাদা ভাবে আলোচনা করার চেষ্টা করব। স্যার, আমার কোনো প্রিপারেশন ছিল না তো এইভাবে তাই বললাম। আসসালামু আলাইকুম স্যার। আমি যতটুকু বুঝলাম একটু। জি জি স্যার। স্যার, বাবু একটু কাঁদছে বলে ও একটু ব্যস্ত হয়ে পড়ছে। আমি যতটুকু বুঝলাম একটু বলি। মানে ম্যাম যতটা পড়ালেন আমি যতটুকু বুঝলাম, আমার আলোকে আমি এটা বলছি আর কি। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা যখন ডাক্তারি করতে বসবো আমাদের কিন্তু একটু অ্যানাটমিক্যাল পার্টগুলো সম্বন্ধে আমাদের একটু জ্ঞান থাকতে হবে। যদি বলেন কেন জ্ঞান থাকতে হবে, দেখা যাবে বিভিন্ন পেশেন্টরা না, তারা তাদের রোগ নিয়ে যখন ভুগছে দেখবেন তাদের সেই অ্যানাটমিক্যাল পার্টের যে সমস্যা, সেই অ্যানাটমিক্যাল পার্টের অনেকগুলো দেখবেন মেডিকেল টার্ম, মেডিকেল নাম, তার কি ধরনের সমস্যা হচ্ছে, সেই অঙ্গটা কোথায় আছে। দেখবেন আমার আপনার থেকে দেখবেন একটা পেশেন্ট, সে তার ডিজিজ নিয়ে যখন এসছে না, তো তার ডিজিজের সেই অ্যানাটমিক্যাল পার্টগুলোর নামগুলো অনেক বেশি সে জানে। তো আমরা যখন একটা অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে একটা চেম্বারে যখন বসবো, তো তার আগে যদি আমার সেই অ্যানাটমিক্যাল পার্টগুলো যদি আমার জ্ঞান না থাকে না, তো তখন আমরা চিকিৎসা করতে গিয়ে অনেক ব্যর্থ হয়ে যাব। তো সেই কারণে ম্যাম বোঝালেন আমাদের যে অ্যানাটমিক্যাল যে মানুষের যে অঙ্গচ্ছেদ করা হয়, অঙ্গচ্ছেদ করা হওয়ার পর যে প্রতিটা পার্টগুলো নিয়ে আলোচনা হয়,
এটাকে আমরা মূলত অ্যানাটমিক্যাল বলছি। এবার অ্যানাটমিক্যাল বিভিন্ন ভাবে আলোচনা করা যেতে পারে, বিভিন্ন দিকে আলোচনা করা যায়। সেই আলোচনার মধ্যে ম্যাম আমাদের কি শেখালেন না, একটা ভাগ আমাদের শেখালেন ব্রাঞ্চেস অফ অ্যানাটমি, অ্যানাটমির শাখা সমূহ। সেখানে আমাদের কি বললেন না, ব্রাঞ্চেস অফ অ্যানাটমির শাখাগুলোকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। সেখানে আমরা কি শিখলাম, ম্যাম বললেন যে আমরা সেখানে ব্রাঞ্চেস অফ অ্যানাটমিকে 6টা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা কি শিখলাম, ব্রাঞ্চেস অফ অ্যানাটমির কটা ভাগ না, শিখলাম আমরা 6টা ভাগ। 1 নম্বরে আমাদের শেখালেন কি শেখালেন না, গ্রস অ্যানাটমি। তাহলে আমরা জানবো যে গ্রস অ্যানাটমি কাকে বলে আর গ্রস অ্যানাটমিতে কি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা অ্যানাটমির একদম পুরো ফার্স্ট এবং প্রাইমারি লেভেলটা পড়ছি। তাহলে গ্রস অ্যানাটমি কাকে বলবো না, ম্যাম বললেন যে আমরা খালি চোখে দেখতে পারি মানব দেহের গঠনের এমন যেসব অঙ্গাণু নিয়ে অ্যানাটমির যে শাখায় পড়ানো হয় বা শেখানো হয় সেটাকে আমরা কি বলবো, গ্রস অ্যানাটমি। তাহলে অ্যানাটমি আমরা তাহলে কি শিখলাম না, অ্যানাটমির যে শাখায় আমরা খালি চোখে যে সমস্ত অঙ্গ বা অঙ্গাণুগুলো দেখতে পাই আর যে শাখায় এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটা কি বলা হয়, গ্রস অ্যানাটমি। আমরা পুরো শিখবো আমার নিজের ভাষায় করে, বইয়ের ভাষা ইংলিশ টার্ম ওইভাবে পড়ে আমরা ঠিক ভালো মাথায় ধরে রাখতে পারবো না। আমরা পড়বো আমার নিজের ভাষায় করে। তো আমি যদি আমার নিজের ভাষায় পড়তে পারি বলতে পারি না, তো আমি আর অনেক লং টাইম আমার কাছে বিষয়টা মনে থাকবে। তাহলে ব্রাঞ্চেস অফ অ্যানাটমির 1 নম্বরে আমরা কি শিখলাম, গ্রস অ্যানাটমি। তাহলে গ্রস অ্যানাটমি কাকে বলবো না, অ্যানাটমির যে শাখায় আমাদের যে সমস্ত অঙ্গাণু আমরা খালি চোখে দেখা যায় সেই সমস্ত অঙ্গ বা অঙ্গাণু নিয়ে আমাদের পড়ানো হয় শেখানো হয় সেগুলোকে আমরা গ্রস অ্যানাটমি বলবো। 2 নম্বর আমরা কি শিখলাম না, 2 নম্বরে শিখবো সারফেস অ্যানাটমি। সারফেস অ্যানাটমি কাকে বলে না, অ্যানাটমির যে শাখায় একটি প্রাণীর দেহে বাহ্যিক এবং দৃশ্যমান অংশ অবস্থান ও গঠন নিয়ে আলোচনা হয় তাকে সারফেস অ্যানাটমি বলে। তাহলে একটা লোকের বা কোনো মানুষের বা কোনো প্রাণীর আমরা বাইরে থেকে যেগুলো দেখা পাই, এই রকম বাইরে থেকে যে সমস্ত অঙ্গগুলো বা সারফেস গুলো দেখা যায় সেই সমস্ত অঙ্গ বা সারফেস গুলো নিয়ে অ্যানাটমির যে শাখায় পড়ানো হয় সেটাকে আমরা কি বলবো, সারফেস অ্যানাটমি। তাহলে আমরা কি শিখলাম, 1 নম্বরে শিখলাম কি গ্রস অ্যানাটমি, 2 নম্বরে শিখলাম কি সারফেস অ্যানাটমি, 3 নম্বরে শিখবো কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি দেখবেন আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন বাইরে থেকে দেখা যায় না, আবার সব অঙ্গগুলো যেমন আমরা বাইরে থেকে দেখা পাই না, আবার কিছু অঙ্গ বাইরে থেকে দেখা যায়, আবার কিছু অঙ্গ আমরা খালি চোখে দেখতে পাই না। তো খালি চোখে যে অঙ্গগুলো আমরা দেখা পাই না, যেগুলো মাইক্রোস্কোপ নিয়ে আমাদের দেখতে হয়, সেটাকে বলবো আমরা কি মাইক্রোস্কোপ অ্যানাটমি। তাহলে মাইক্রোস্কোপ অ্যানাটমি কাকে বলবো না, অ্যানাটমির যে শাখায় মাইক্রোস্কোপের সাহায্যে শরীরের সূক্ষ্ম অতি সূক্ষ্ম গঠন এবং অবস্থান নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। তাহলে অ্যানাটমির যে শাখায় এইগুলো নিয়ে আমরা আলোচনা করব সেইটাকে আমরা কি বলবো, মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তাহলে আমরা 3 নম্বরে কি শিখলাম না, আমরা 3 নম্বরে শিখলাম আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বাইরে থেকে হোক বা আমরা খালি চোখে হোক, কিছু অঙ্গগুলো আমরা দেখা পাই না, সেগুলোকে দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ সাহায্য লাগে। তো অ্যানাটমি যে শাখায়
এই সমস্ত অঙ্গগুলোকে নিয়ে পড়াশোনা করানো হয়, সেই শাখাকে আমরা কি বলবো না মাইক্রোস্কোপিক অ্যানাটমি। 4 নম্বর আমরা কি শিখবো না 4 নম্বরে আমরা শিখবো রেডিওলজিক্যাল অ্যানাটমি। দেখবেন আবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝার জন্য মাইক্রোস্কোপও দিয়ে আমাদের কিন্তু হয় না, কিছু জায়গায় আমাদের রেড এক্স রে করতে হয়। এই এক্স রে সেখানে এমআরআই হতে পারে, এক্স রে হতে পারে, বা এরকম আরো উন্নত মানের বিভিন্ন রেডিওলজিক্যাল টেস্ট রয়েছে। সেই টেস্টগুলো দিয়ে আমরা অ্যানাটমিক কিছু পার্ট আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সেই পার্টগুলোকে আমরা রেডিওলজিক্যাল অ্যানাটমি বলবো। তাহলে আমরা রেডিওলজিক্যাল অ্যানাটমি আমরা কাকে বলবো না অ্যানাটমির যে শাখায়, যেখানে রেডিওলজিক্যাল বা ফিল্ম ব্যবহারের মাধ্যমে অ্যানাটমির যেখানে এইগুলো আমরা আলোচনা করব, যেমন এক্স রে হতে পারে বা এমআরআই হতে পারে, এই সমস্ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অ্যানাটমির যে শাখায় আমাদের পড়ানো হয় সেটাকে আমরা রেডিওলজিক্যাল অ্যানাটমি বলবো। 5 নম্বর আমরা কি শিখলাম? 5 নম্বর আমরা শিখব ডেভেলপমেন্টাল অ্যানাটমি। ডেভেলপমেন্টাল অ্যানাটমি কি? দেখবেন আমরা যখন একটা ভ্রূণ যখন তৈরি হয়, জাইগোট থেকে শুরু হয়, তখন দেখবেন এক কোষী প্রাণী থেকে দ্বিকোষী এরকম আস্তে আস্তে কোষ সংখ্যা বাড়তে থাকে, বাড়তে 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 আমাদের একটা পূর্ণাঙ্গ একটা শিশুর রূপান্তরিত হয়। তো অ্যানাটমির যে শাখায় এই সমস্ত ডিপার্টমেন্ট গুলো নিয়ে আমাদের পড়ানো হয়, তাহলে অ্যানাটমির যে শাখায় দেহের ক্রমবর্ধমান অংশগুলো নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা আমরা ডেভেলপমেন্টাল অ্যানাটমি। 6 নম্বর আমরা কি শিখবো না 6 নম্বরে আমরা শিখবো এমব্রায়োলজি, ভ্রূণ বিদ্যা। তাহলে ভ্রূণ বিদ্যাটা আমরা কি না ওখানে বলছে অ্যানাটমির যে শাখায় ভ্রূণ গর্ভাবস্থা, ভ্রূণের ফার্টিলাইজেশন থেকে শুরু করে তার জন্মগ্রহণ পর্যন্ত কাঠামোগত ও মানসিক যে পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের আমার অ্যানাটমির যে শাখায় পড়ানো হয় সেটাকে আমরা বলবো ভ্রূণ বিদ্যা বা এমব্রোলজিক্যাল অ্যানাটমি বলবো। এটাই ম্যাম পড়ালেন আর কি। আমি একটু শর্ট করে বললাম। সালাউদ্দিন স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের আরো বেশি অত্যন্ত চমৎকার লাগলো এবং বোধগম্য হলো যে এটা নিয়ে আপনি আবার পুনরায় আলোচনা করাতে আরো বেশি আমরা বুঝতে পারলাম। দুজনেই খুব চমৎকারভাবে আলোচনা করেছেন, তুলে ধরেছেন বিষয়টা। তো স্যার অনেকেই বলতে চাচ্ছিলেন যেহেতু বিষয়গুলো অ্যা ইমেজের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে উপস্থাপনা করলে আরো বেশি আমরা বুঝতে পারতাম। এজন্য অনেকেই আবেদন করেছেন। তো ম্যামও বলেছেন যে তো আপনিও বিষয়টা স্যার অ্যানাটমি যখন পড়ানো হয় যদি স্লাইড দেওয়া যায় না, তো তখন আমাদের যখন কোনো স্যার বা ম্যাম পড়ান সেই তার সাথে সাথে যদি আমরা স্লাইডটা দেখতে পাই, বুঝতে পারি, তখন আমরা সেই অ্যানাটমিকার গল্পগুলো আমরা কিন্তু অনেকটা বিস্তারিত এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারবো। কিন্তু যদি স্লাইডটা যদি শেয়ার যদি না করা হয়, অনেক সময় মনে মনে হবে যে কোনটাকে বোঝাতে চাচ্ছেন, কোনটাকে বলতে চাচ্ছেন ঠিক সহজে বোধগম্য হচ্ছে না। ওই জন্য অ্যানাটমি পড়াতে গেলে স্ক্রিনটা শেয়ার করলে খুব ভালো হয় এবং সহজে বোঝানো যায় এবং আমরা সহজে নিজেরাও বুঝতে পারি। জি স্যার, জি স্যার। তাহলে এটার ব্যাপারে আপনি সালমা সুলতান ম্যামকে একটু সহযোগিতা করবেন। আর আমরা আমাদের যে আসিয়া ম্যাম রয়েছেন উনি চাচ্ছিলেন যে আমাদের অর্গাননটা নিয়ে আলোচনা করার জন্য।
তো এই জন্য ম্যাম আবার ওনার ছেলে একটু ধীরে ধীরে বড় হচ্ছে আর দুষ্টামি নাকি বাড়িয়ে দিচ্ছে, এই জন্য উনি সময় পাচ্ছেন না অন্য সময়, আমাদের ক্লাসে অনেক সময় থাকতে পারছেন না। তো আমরা প্রতিদিন সকাল প্রতিদিনই 7:30 থেকে বাংলাদেশ সময় 7:30 থেকে 8:30 আমরা অর্গানন নিয়ে আলোচনা করার জন্য, তো সেই লক্ষ্যে আমরা প্রথম হোমিও সাথী বইটি শেষ করব, তারপর ক্যান্টস ফিলোসফি শেষ করব, তারপর আমরা অর্গাননে যাব। এ ব্যাপারে সাইফুল সরদার স্যারের সাথেও কথা হয়েছে। এভাবে করলে অনেকটা অর্গাননের পরে গেলে আমরা অর্গাননটা বুঝতে সহজ হবে। হোমিও সাথী বইটার ব্যাপারে আমরা সবাই জানি, আমাদের সাবরুম স্যারও বলেছেন, অনেক স্যারেরাই বলেন যে বইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা গ্রুপে এভাবে গ্রুপ স্টাডি করে বইটা শেষ করি, তারপর ক্যান্টস ফিলোসফি, তারপর অর্গাননে যাই, সেটা সাবরুম স্যারও বললেন যে এটা খুবই ভালো হবে। তো আপনাদেরকে সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো। আর তাহলে আমরা কি আজকে কি আরো রেপার্টরি পড়বো নাকি এখানে শেষ করে দিব ক্লাস স্যার? স্যার স্যার আসলে কি মানে আমরা যদি একই গ্রুপে যদি রুটিন অনুযায়ী যদি ক্লাসগুলো করি তাহলে কেমন হয় স্যার? দেখা যায় সবসময় সময় দিয়ে পারি না। বিশেষ করে আমরা মেয়ে মানুষ তো স্যার। রান্না-বান্না, কাজ-কাম সবকিছু মিলায়ে এতটা সময় দিয়ে পারি না স্যার। আমরা এই ক্লাসটাই না কেন রুটিন করে নিই যে একটা দিন আমরা অর্গানন পড়লাম, আমরা রিপোর্টারি করলাম, আমরা হচ্ছে অ্যানাটমি পড়লাম। এভাবে পড়লে স্যার কেমন হয় স্যার? এভাবে তো বেশি আগানো যাবে না। রেপার্টরি তো অনেক রুব্রিক। তাহলে রেপার্টরি রুব্রিক তো এই জীবনে আর শেষ হবে না। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটু সময় আছে যখন, স্যার একটু অন্য একটু পার্ট নিয়ে একটু আলোচনা করবো। আমাকে অনেকে জানতে চাচ্ছিলেন জি, জি, জি। যে মেডিকেল বিষয়ে জি, স্যার। একটু আলোচনা করি স্যার, যেহেতু সময় আছে 10-15 মিনিট আলোচনা করলে ও বিষয়টা আমাদের আবার একটু ক্লিয়ার হয়ে যায় বিভিন্ন মেডিসিন সম্বন্ধে। স্যার ও বিষয়টা কি একটু আলোচনা করবো স্যার, হ্যাঁ, অবশ্যই, যদি একটু অবশ্যই, পারেন? অবশ্যই। ওই যে বিভিন্ন শততমিক বা 50 সহস্রতমিক এই বিষয়ে একটু কথা বলার জন্য আর কি। জি, স্যার। একটু আলোচনা করছি তাহলে আপনাদের সম্মতি নিয়ে। অনেকে আমাকে ফোন করে জানান যে অনেক ডাক্তাররা শততমী ব্যবহার করেন, অনেক ডাক্তাররা 50 সহস্রতমী ব্যবহার করেন, কোনটা ঠিক কোনটা ভুল, আর একটা ডিজিজ কত পাওয়ারে মেডিসিন দিয়ে আমরা শুরু করব বা শুরু করব না, এটা প্রচুর মতভেদ আছে। তো আপনি নতুন এখানে ডাক্তারি করতে এসেছি বা নতুন চেম্বার দিয়েছি, বা আমরা ডিএইচএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এখনো হয়তো অনেকের কমপ্লিট করেনি। তো আমরা তো অনেক নতুন হয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছি। বিভিন্ন স্যার বা বিভিন্ন সিনিয়ররা বিভিন্ন কথা বলছেন। তো আমি নতুন হিসাবে আমি কোনটাকে নির্বাচন করব? তা আমি নতুন তো নিজেই টলমড় করে যাই, এরকম কিন্তু আমাদের মধ্যে অনেক এরকম হয়। তো সেখানে আমরা যারা নতুন আছি আমরা কিন্তু সিনিয়রকে ফলো করব, কোন স্যার কেমন ব্যবহার করছে। কারণ হোমিওপ্যাথিতে তো নিজে নিজে কিন্তু বড় হওয়া যায় না। একটা সিনিয়র আমাকে যদি সাহায্য করে আমি খুব দ্রুত একটা ভালো কিছু শিখতে পারবো। তো কোনো সিনিয়রকে অপমান করার দরকার নেই, কোনো সিনিয়রকে ছোট করার দরকার নেই। আমি তার মধ্যে থেকে যতটুকু মনে হবে যে হ্যাঁ আমার দিক থেকে ভালো এবং আমি বুঝতে পারছি, আমি ততটুকু নিতে পারি। এবার কারো সমালোচনা করার আমরা কেউ নয়, আমাদের সেই অধিকার কেউ দেয়নি। আমরা হয়তো যার সম্বন্ধে সমালোচনা করব, দেখা যাবে ওনার কি বলবো একটা ন্যূনতম যোগ্যতা আমার কাছে নেই, সেই স্যারের যা যোগ্যতা আছে তার ন্যূনতম যোগ্যতা আমার কাছে নেই। তাহলে আমি কেন সেই স্যারের সমালোচনা করব? তাহলে সমালোচনা করব না, তাহলে আমি নিজে কিভাবে শিখব? একটু বলি, সেটা হলো কি, দেখবেন আমরা এখানে যারা মুসলিম আছি না, মুসলিমরা বিশ্বাস করেন যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ইসলাম ধর্ম পৃথিবীর বুকে এসেছিল।
এবং প্রতিটা গোত্রে বা বংশে বা প্রতিটা জায়গা বা প্রতিটা যুগের জন্য বিভিন্ন সময়ে আল্লাহ একটা একটা নবী বা রসুল পাঠিয়েছে তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন নবী দিয়েছে। নবী দিতে 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 নবীগুলো কেন দিয়েছে সেটা আমাদের জানতে হবে। যে নবী আমাদের পাঠিয়েছে একটা দিক নির্দেশনা দেবেন যে আমরা কিভাবে আল্লাহ বা ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো। মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য উনি একটা প্রতিনিধি পাঠিয়েছেন। ঠিক আবার আমরা যারা সনাতনী ধর্মের ভাই আছে সেখানে যখন আমরা দেখবেন ওনাদের যখন ধর্মগ্রন্থ যখন পড়তে যাবেন তখন দেখবেন যে কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ নয়, হ্যাঁ যত সময় কৃষ্ণ হবে, যে উনি বলছেন যে আমি বিভিন্ন যুগে যুগে বিভিন্ন সময়ে আমি অবতার হিসেবে এই পৃথিবীর বুকে আসব এবং শত্রুকে ধ্বংস করে আমি এখানে পাপীকে ধ্বংস করে একটা শান্তি প্রতিষ্ঠার ধর্ম এখানে প্রতিষ্ঠা করব। আর আমি বিভিন্ন যুগে যুগে হচ্ছে এখানে বিভিন্ন লোকের রূপ ধারণ করে আমরা পৃথিবীর বুকে আসব। তাহলে সে মূল কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা ধরে নেওয়া যাক যে স্রষ্টা আমাদের কি করছে, যে মানুষ বিভিন্ন ভুল পথে পরিচালিত হবে, সেই ভুল পথে পরিচালিত যাতে না হয় বিভিন্ন যুগে যুগে নবী বা রসুল আমাদের পাঠিয়েছে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো এইভাবে যদি আমরা একটু শিখি তাহলে দেখা যাবেন এক নম্বর যে নবী বা রসুল বা যে অবতার এসছে সেই অবতার যখন চলে গেল তারপরে দেখবেন লোক আবার বিশৃঙ্খল চলে এসছে, আবার দ্বিতীয় অবতার দিয়েছে। যখন দ্বিতীয় অবতার দিয়েছে দেখবেন তাহলে প্রথম যে ধর্ম নিয়ে এসছে সেটা দেখবেন আস্তে আস্তে বিলুপ্ত, আবার তৃতীয় অবতার এসছে দ্বিতীয়টা বিলুপ্ত, চতুর্থটা এসছে 3 নম্বরটা বিলুপ্ত। ঠিক অনুরূপ ভাবে আপনারা দেখবেন আমরা যখন কোনো বই, কোনো লেখক একটা বই লেখে, প্রথম সংস্কার যখন বের করার পরে আমাদের কাছে মনে হলো দারুণ বই, কিন্তু লেখক চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার গবেষণার মধ্যে আর একটু কিছু আধুনিকরণ করা যেতে পারে। চিন্তা ভাবনা করে দ্বিতীয় সংস্করণ কিছু সংশোধন করে আমাদের কাছে যখন দিলেন তখন দেখলাম বাহ, এ তো দারুণ জিনিস, প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণ তো আরো উন্নত মানের। আর লেখক বোঝাতে চাইছেন ঠিক আছে আমি প্রথম সংস্করণ যেটা দিয়েছিলাম সেটা খারাপ নয়, তখনকার সময়ের মধ্যে ওটাই ছিল সবচেয়ে বেটার জিনিস, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমি গবেষণা করে দেখেছি এর মধ্যে কিছু সংশোধন করে দিলে এটা হচ্ছে সবচেয়ে বেটার। তো যখন দ্বিতীয় সংস্করণ আসে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে বলে দেয় যে আমরা দ্বিতীয় সংস্করণটা যেন বরণ করে নিই। এইরকম ভাবে যখন চতুর্থ সংস্করণ আসে তখন আমরা এটাই লেখক বলতে চায় ঠিক আছে তৃতীয় সংস্কার ভালো কিন্তু চতুর্থ সংস্কারটা কিন্তু অনেক বেটার। আর চতুর্থ সংস্কারে যখন আমাদের কাছে আসে তখন আমাদের কিন্তু প্রত্যক্ষ নয় পরোক্ষ হয়ে বলছে যে আপনারা তৃতীয় সংস্কারটা ছেড়ে চতুর্থ সংস্কারটা বরণ করে নিন। তো এইভাবে যখন আমাদের কাছে পঞ্চম সংস্কার এসেছে মানে বোঝাতে চাচ্ছেন চতুর্থ সংস্কারটা একটু সরিয়ে রাখুন। তো এইভাবে ডক্টর হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথির মানে কি বলবো উনি না হলে হোমিওপ্যাথির জন্ম হতো না, এবং কিভাবে যে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি ওনার যে কত সাধনা কত গবেষণার যে ফল যেটা আমরা ভাবতে পারবো না। তো সেইভাবে আমাদের উনি বের করলেন কি ষষ্ঠ সংস্করণ, অর্গানানটা করলেন ষষ্ঠ সংস্করণ। উনি করে এটাই আমাদের বোঝাতে চাইলেন যে পঞ্চম সংস্করণ যে পর্যন্ত আছে থাক, ওটাকে বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু আমি যে ষষ্ঠ সংস্করণ দিয়েছি এটাকে আপনারা মেনে নিন, বরণ করে নিন, এটা পঞ্চম সংস্করণ থেকে অনেক বেটার জিনিস। আর আমরা অনেক হোমিওপ্যাথিরা বলছি যে হোমিওপ্যাথি করতে গেলে সংস্কার মুক্ত মন নিয়ে আমাদের হোমিওপ্যাথি করতে হবে। অর্গানান যখন পড়ছি তখন আমাদের ধারণা হচ্ছে কি
কুসংস্কারপূর্ণ মন নিলে হোমিওপ্যাথি করা যাবে না, সংস্কার মুক্ত মন নিতে হবে। তো আমরা মুখে বলছি সংস্কার মুক্ত মন নিয়ে হোমিওপ্যাথি করতে হবে, কিন্তু আমরা ষষ্ঠ সংস্কারকে সহজেই বরণ করে নিতে পারছি না। মনে হচ্ছে যেন পঞ্চম সংস্কারটা সবচেয়ে বেটার। তো থাক, আমি একটা নতুন ডাক্তার হিসাবে কোন ডাক্তারবাবু পঞ্চম সংস্কারে করছেন, কোন ডাক্তারবাবু ষষ্ঠ সংস্কার করছেন, আমার অত তর্ক বিতর্ক যাওয়ার দরকার নেই। ষষ্ঠ সংস্কারে উনি এসে কি বলছে সেটা আমি একটু ফলো করব এবং বরণ করে নেব। উনি সেখানে বলছেন একটা জিনিস, যে দেখো আমি যে পঞ্চম সংস্কার পর্যন্ত ছিলাম শততমিক মেডিসিন, সেখানে একটা ডিজিজ হয়েছে, আমি কত পাওয়ারের দেব। কেউ বলছে ওটা 6x দিলে ভালো, কেউ বলছে 12x দিলে ভালো, আবার বলছেন কেউ বলছেন 30 দিলে ভালো, আবার অন্য একটা ডাক্তার বলে না না 30-তে ভালো কাজ হয় না, আমার হাতে হাতে প্রমাণ আছে 200 দিয়েছে সবচেয়ে বেটার কাজ। মতবিরোধের শেষ নেই। অন্য একটা ডাক্তার এসে বলবে 200 কাজ হয় না, আমি 1M দিয়েছিলাম সবচেয়ে বেটার কাজ পেয়েছি। তো আমি একটা নতুন ডাক্তার, একটা ডিজিজ নিয়ে কত পাওয়ারের মেডিসিন দেব সেটা শুধু আমি ভাবতেই থাকবো আর মুখস্থ করে রাখবো? একে মেডিসিনের সিমটম মাথায় ধরে রাখতে পারি না, আবার তার উপরে যদি এত পাওয়ারের নিয়ে এত দ্বন্দ্ব দ্বিধা, আর বিভিন্ন বড় বড় আমার সিনিয়রদের মুখ থেকে বিভিন্ন কথা শুনছি, তাহলে আমি একটা জুনিয়র ডাক্তার হিসাবে কোন পাওয়ার দিয়ে শুরু করব? তাহলে 1M থেকে শুরু করব, না 10M থেকে শুরু করব, না 50M থেকে শুরু করব, না একবার ডাইরেক্ট CM দিয়ে দেব, না 30 থেকে শুরু করব? এটা এই গেল একটা দ্বন্দ্ব। তো আমি কাউকে ছোট করার কথা নয়। এবার আর একটা কথা বলছি, যে কথায় বলছি আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, এটা এই পর্যন্ত স্টপ। আর একটা গল্প শুরু হচ্ছে যে আপনার কাছে কোনো একটা পেশেন্ট এসেছে, আপনি কেস টেকেন করলেন, পেশেন্টের গভীরতাটা, রোগের গভীরতাটা আপনি বুঝলেন, লেভেল তো আপনি হেলথটাও বুঝলেন, বুঝে দেখলেন যে এই পেশেন্টটার রোগটা মনে হচ্ছে, আমি একটা গল্পের ছলে বলছি, যে রোগটা মনে হচ্ছে 250 পাওয়ারের, 250 পাওয়ারের রোগ। আপনি একটা অবজারভেশন করে দেখলেন। তো আপনি প্রথমে কি করলেন? 200 পাওয়ারে দিলেন। দেওয়ার পরে দেখলেন যে পেশেন্টটা একটু হালকা এফেক্ট পড়েছে, কিন্তু খুব ভালো এফেক্ট পড়েনি। কেন না? ও রোগটা 250 পাওয়ারের, আপনি দিয়েছেন 200 পাওয়ারের। তাহলে আপনার ও মেডিসিনের থেকে তো রোগের ক্ষমতাটা বেশি, ও সেই কারণে বেশি ভালো এফেক্ট ফেলতে পারেনি। তো আপনি তখন তার পরের পাওয়ারে কি দিলেন? না 200-র পরে 1M দিলেন। 1M মানে কত? 1000 পাওয়ার। তাহলে আপনি 200-র পরে 1000 পাওয়ার দিলেন। কেন? এর মাঝখানে আর পাওয়ার আপনার নেই। 250 পাওয়ারের রোগ, কেন আপনি 300 পাওয়ার দিতে পারলেন না? আপনি 400 পাওয়ারের মেডিসিন দিতে পারলেন না? আপনি 500 পাওয়ারের মেডিসিন দিতে পারলেন না? একেবারে 1000 পাওয়ারে দিলেন। আর আমরা হোমিওপ্যাথিতে শিখছি কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ যদি একটা কাঁটা ফোটে তাকে কাঁটা দিয়ে কাঁটা তোলো, আর যদি একটা কোনো জায়গায় লাঠি পোঁতা থাকে, বড় বাঁশ পোঁতা থাকে, তাকে শাবল দিয়ে তোলো। তো আমরা নিশ্চয়ই একটা কাঁটা ফুটেছে, তার নিশ্চয়ই সেখানে শাবল দিয়ে তুলতে যাব না। বা একটু আরেকটু ভাবে বলতে পারি, যে কথায় বলছি আমি একটা কাঁটা তোলার জন্য বিশাল বড় একটা বড় তরোয়াল দিয়ে তাকে নিশ্চয়ই কাটবো না। তো কাঁটা তোলার জন্য ওরকম সূক্ষ্ম মাত্রা একটা ছোট্ট ছুরি দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে আমি তাকে নিশ্চয়ই কাঁটাটা তোলার চেষ্টা করব, নাকি ওই কাঁটাটা তোলার জন্য বিশাল বড় একটা তরোয়াল বের করে সেই তরোয়াল দিয়ে কাটবো? নিশ্চয় না। তাহলে আমরা কেন একটা 250 পাওয়ারের রোগকে ধ্বংস করার জন্য আমি তাকে 1000 পাওয়ারের মেডিসিন দিলাম? কেন আমি তাকে 300 পাওয়ারে দিতে পারলাম না, 400 পাওয়ার দিতে পারলাম না, 500 পাওয়ারে দিতে পারলাম না? আমি 1000 পাওয়ারে দিলাম 200 পাওয়ারের পরে। তো এইরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আপনি কোনো সিনিয়রের কথা না গিয়ে
আমরা নিজের বিবেককে প্রশ্ন করি যে আমি মেডিসিনটা কি ঠিক পাওয়ারে দিচ্ছি তো। 230 দিলাম, 30-র পরে কেন 30 পাওয়ারে পড়া 40 পাওয়ার নেই, 50 পাওয়ার নেই, 60 পাওয়ার নেই, 100 পাওয়ার নেই? একটা পেশেন্টকে 30 পাওয়ার দিলাম, তারপর এবার 200 পাওয়ার দিলাম। আমরা একটা নতুন লোক হিসাবে বা ডাক্তার হিসেবে আমরা ভাববো 30-এর পরে একবার 200 দিলাম, তাহলে কি এটা কি ঠিক হচ্ছে? এবার বাকিটা আমরা নিজেরা চিন্তা করে আমরা নিজেরা সিদ্ধান্ত করব। কাউকে দোষারোপ নয়, কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, কাউকে কিছু নয়। আমি নিজের বিবেককে প্রশ্ন করে আমরা নিজেরা মেডিসিন দিতে শুরু করব। তো এইসব চিন্তা ভাবনা হ্যানিম্যান করলেন। করার পরে উনি তারপরে বলছেন যে না, এই এত পোটেন্সি নিয়ে ঝামেলা, এত গল্প, এক একজন এক এক রকম হয়ে যাবে, আর পরবর্তীকালে দেখা যাবে পরবর্তীকালে অনেক ডাক্তারবাবু থাকবে যারা জীবনে অর্গানান পড়বে না, অর্গানান থেকে অনেক দূরে সরে যাবে। তখনকার সময় যে সমস্ত জুনিয়র আসবে তারা তো পাগলা হয়ে যাবে এই পোটেন্সি নিয়ে। উনি তারপরে ষষ্ঠ সংস্করণ যোগ করলেন কি 50 সহস্রতমী। তো আমি আপনি ষষ্ঠ সংস্করণ পড়বো আর পঞ্চম সংস্করণকে গ্রহণ করে আমি নিয়ে রাস্তাঘাটে চলবো, সেটা আমরা নিজেরা চিন্তা ভাবনা করে দেখব যে আমরা ঠিক করছি তো। আর পঞ্চ সংস্কারের যে সিস্টেম আর ষষ্ঠ সংস্কারের সিস্টেম অনেকটা আলাদা। যেমন কি কথাই বলছি, আপনি 1 নম্বর পাওয়ারে LM1 থেকে আপনি শুরু করলেন, তো LM1টা শেষ করলেন, করে LM2 ধরুন, 2টা শেষ করলেন, 3 ধরুন। তাহলে দেখুন আপনি একটা পর 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 একটা পাওয়ারের ঠিক একটা নির্দেশিকা পাবেন। এখানে মাঝখানে কাঁটা তুলতে গিয়ে বড় একটা তরোয়াল বের করতে হচ্ছে না। কাঁটা ফুটেছে, কাঁটা তুলুন, কাঁটা দিয়ে চিকিৎসা করুন। ঠিক আছে, কোনো জায়গায় আপনি একটা বাঁশ পুঁতেছেন, ঠিক আছে, একটা শাবল দিয়ে তাকে তুলুন। আরো বড় কিছু একটা তুলে কিছু হয়েছে, ঠিক আছে, বড় কোনো একটা ক্রেন কিছু আনুন। তাহলে যেখানকার যেমন প্রযোজ্য সেখানে তেমন দিয়ে আমাদের ব্যবহার করার নির্দেশ। কিন্তু আমরা দুঃখের বিষয় এরকম অনেক কিছু দেখে আসছি। তো আমরা নিজেরা চিন্তা ভাবনা করে দেখব যে না, আমি নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে দেখবো না কোনটা করলে আমার মনে হয় ঠিক ভালো হচ্ছে। আমি করে আমি আমার নিজের মতন সেটাকে প্রসেস দিয়ে শুরু করব। কিভাবে শুরু করব সিস্টেমটা দেখুন। দেখবেন যারা এগ্রিকালচার অফিসাররা থাকে না, চাষবাস নিয়ে পড়াশোনা করায় বিভিন্ন চাষিদের, সেখানে একটা জিনিস পড়ানো হয় বা শেখানো হয় চাষিদের কিভাবে, যে কথায় বলছি আপনার জমিটাকে আপনি অর্ধেক অর্ধেক ভাগ করুন, অর্ধেক ভাগ করে আপনি যে প্রসেসে চাষ করতেন অর্ধেকটা সেই প্রসেসে চাষ করুন, আর অর্ধেক জমিটা আমি যেটা বলছি আপনারা সেটা চাষ করুন। করে চাষের শেষে আপনার ফলনটা দেখুন কোনটায় বেশি হয়েছে আর কোনটায় কম হয়েছে, তাহলে পরবর্তীকালে আপনি তাহলে সেইভাবে চাষ করবেন। তো আমরা এখানে ঠিক ওই রকম করতে পারি যে আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার আলোকে আমি মেডিসিন নির্বাচন করলাম, করার পরে আমার যে পেশেন্ট আছে আমি অর্ধেক পেশেন্ট শততমিক দিলাম, অর্ধেক পেশেন্ট 50 সহস্রতমিক দিলাম, দিয়ে আমি রেজাল্টের দিকে অপেক্ষা করব। তো আমার রেজাল্ট যেখানে ভালো আসবে আমি সেটাই গ্রহণ করে নেব। সেখানে আমার কোনো সিনিয়রকে ছোট করতে হলো না, কোনো সিনিয়রকে ভালো বলতে হলো না, আবার কাউকে খারাপ বলতে হলো না। আমি নিজে প্রয়োগ করব, করে আমি নিজের রেজাল্টটা দেখে আমি আমার মতন চলবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারেন, আর যদি আমার কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন। সালাউদ্দিন স্যার। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি সহজ ভাষায় যেটা বললেন যে আমরা অর্গাননে পড়ছি যে সংস্কার মুক্ত মন নিয়ে আমাদের চলতে হবে। তো আমরা যেটা কুসংস্কার মনে করছি, আসলে সংস্কার মুক্ত মন হলো
যে নতুন একটা যে কোনো জিনিস আসলো সেটাকে গ্রহণ করে নেয়া, যেটা আমাদের জন্য উপকারী, আমাদের জন্য প্রয়োজনীয়, সেটাকে গ্রহণ করে নেয়ার একটা মানসিকতা। আবার আপনি সেটাও বললেন স্যার যে আমরা ৬ষ্ঠ সংস্করণ পড়ছি আমাদের যে কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের বোর্ড থেকে ৬ষ্ঠ সংস্করণ পড়তে বলা হচ্ছে। আমরা সেটা পড়ছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস করছি আমরা ৫ম সংস্করণ। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এ ব্যাপারে যেটা আমি দেখেছি যে ওই যে আপনি যেটা কথা বললেন যে সিনিয়রের কাছ থেকে শিখতে হয়, সেইখানেই ঝামেলাটা, যে সিনিয়রের কাছ থেকে ও যেভাবে শিখেছে ওটাই ধরে রেখেছে অনেকেই। আবার অনেকেই আছেন যে ২ টাই প্র্যাকটিস করেন। যখন যেটা উনি ক্লিনিক্যালি যেটার ভালো রেজাল্ট পেয়েছেন, এরকমও রয়েছেন যে আমাদের কামাল স্যার অ্যা শততমিক, ৫০ শততমিক, বায়োকেমিক এগুলো করেন এবং এটার পক্ষে যুক্তিও দেন। কারণ আমাদের বরিক স্যার কিন্তু এই বায়োকেমিক ব্যবহার করতেন, মাদার ব্যবহার করতেন। তো অনেকে এরকম মানে আমরা আমাদের যেটা আমাদের ডিএচএমএস কোর্সে রয়েছে বায়োকেমিক পড়ানো হচ্ছে। এরপরও বায়োকেমিকের বিরুদ্ধে কথা বলে অনেকেই। মাদার টিংচার এর বিরুদ্ধে কথা বলে অনেকেই, যেটা বরিক স্যার মতো লোক ফলো করেছেন। এরকম বিভিন্ন আমাদের মধ্যে এরকম একটা সংস্কার মুক্ত মনের অভাব রয়েছে। আমরা ধীরে, ধীরে এগুলো থেকে বের হয়ে আসবো। আর স্যার আপনি আমাদেরকে কোনো এক সময় প্র্যাকটিক্যালি এটার ব্যাপারে যদি কিভাবে ওষুধটা বানাচ্ছেন বা রোগীর রেজাল্টটা কি? রুগীকে এভাবে দিয়েছিলাম। এটা আবার পরবর্তীতে ওই রুগীটাই আসলো। সেদিন আবার আপনি ভিডিও কলে আমাদের দেখালেন বা নিজে ভিডিও করে আমাদের ভিডিও সেভ করে রাখলেন। সেটা আবার আমাদের গ্রুপে দিলেন। বা সরাসরি আমরা এই যে এরকম ভিডিও কনফারেন্সেও আমরা আসতে পারি। তো ধীরে, ধীরে ইনশাআল্লাহ এগুলো আমরা একে অপরকে সহযোগিতা করব, শিখবো ইনশাআল্লাহ। যাতে আমরা দরিদ্র মানুষদের সেবা দিতে পারি। আর আমি হোমিওপ্যাথি পড়তে এসে যেটা সবচেয়ে বেশি অনুভব করেছি যে আমাদের সমাজে বৃদ্ধ-বৃদ্ধা যেসব লোকজন রয়েছেন আমাদের পরিবারে, তারা অনেক সময় রোগ পুষে রাখে। সন্তানদের বলে না। কারণ দেখতেছে যে সন্তান তার ছেলে তার নিজের ফ্যামিলি নিয়েই সে মানে চলতে পারছে না। তার তার যে ছেলের যে বাচ্চা-কাচ্চা স্কুলে যাচ্ছে, তাদের বিভিন্ন ভরণ-পোষণ এগুলো দিয়ে কুলাতে পারছে না। এখন যদি তার মা-বাবা চিন্তা করছে আমার রোগের কথা বলি, তাহলে আমার ছেলে এত টাকা কোথায় পাবে? তার একটা বিরাট সমস্যা হয়ে যাবে। থাক, আমার কষ্টটা আমার ভিতরেই থাক। তো এরকম অনেকেই রোগটা পুষে বেড়ায়, বিভিন্ন কষ্ট পেয়ে মারা যায়। তো এইজন্য আমরা যাতে অল্প আ মূল্যে মানুষকে সেবা দিতে পারি, সবাই সবাইকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে শেষ করে দেই স্যার। জি স্যার, যদি কারোর প্রশ্ন না থাকেন স্যার তাহলে শেষ করুন স্যার। জি স্যার। তাহলে সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে একজন মনে হচ্ছে কিছু একটা লিখেছেন স্যার। কি ওষুধ কিভাবে শক্তিকরণ? আচ্ছা, 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 আচ্ছা। স্যার ওই বিষয়টা তাহলে কি একটু বলবো স্যার? আজকে তো আর সময় হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে তো আবার পরবর্তী ঠিক আছে স্যার। অন্যদিন আমরা আবার এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসটির জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
CISTUS এরা